মধুঘাটে গেলাম, 15 দিন ছিলাম মধুঘাটে। জঙ্গলের মাঝে 15 দিন? উঠে জঙ্গল ঘুঁটে ঘুঁটে মধুর চাক, কোনে মৌমাছি আছে, মধুর চাক বুঝেছে, সেই সব চাক কাটবে। এর বন্ধু সামনে পড়বে, যাবে, আসবে। যদি দেখা যাচ্ছে যে নুটে না, বাজি ছুড়ে মারবো গিয়ে আর হবে। আমরা ছিলাম 9 জন। বাঘ, হরিণ, শুয়োর, তারপরে বানর। ওই খালিতে আবার থাকি নৌকো নিয়ে গেল, নৌকো বন্ধ করা থাকে, নৌকোয় কোনো জীব উঠতে পারবে না। আমাদের শহরের চেয়ে জঙ্গল অনেক ভালো, বড় বড় দোন আছে, দোন ফেলা হয়। একটা সাপ, বিশাল বড় বড় সাপ, ও তাড়িয়ে নদীতে নিয়ে ফেলে। ইংরেজ আমাদের বাড়িঘর তো জঙ্গল আছে, বড় বড় ঘরের পোঁতা দিয়েছে, ইট টিট পুড়ে দিয়েছে, কলসি মাঠে কলসি টলসি পুড়ে দিয়েছে। গেলাম, 15 দিন ছিলাম মধুঘাটে। জঙ্গলের মাঝে 15 দিন? তো এই যে 15 দিন ছিলেন, সেই ঘটনাটা একটু বলুন। 15 দিন আমরা জঙ্গলে সকালে উঠবো, উঠে জঙ্গল ঘুঁটে ঘুঁটে মধুর চাক, কোনে মৌমাছি আছে, মধুর চাক বুঝেছে, সেই সব চাক কাটবে। এর বন্ধু সামনে পড়বে, যাবে, আসবে। বাজি থাকে কাছে, যদি দেখা যাচ্ছে যে নুটে না, বাজি ছুড়ে মারবো গিয়ে আর হবে। বাবা, 15 দিন জঙ্গলের মাঝে ছিলেন বন্ধুরা, তো অনেক ভয়াবহ ব্যাপার। কিন্তু আর আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম 9 জন। মধু 9 জন, 7 জন, 11 জন এরকম মহলে পাই। তাহলে এই যে 15 দিন ছিলেন এই জঙ্গলটাই? হ্যাঁ, এই জঙ্গল না, বহু দূরে, আরো দূরে চলে গেছেন। এই জঙ্গলটা এমনি কি বলে, এটা চিলমারি না? এটা হচ্ছে তোমার মরিচঝাপ। এইটা মরিচঝাপে, ওই ধারটা না কুমিরমারির সাইডেরটা? ওই এটা সুন্দরবন, ওইটা মরিচঝাপ, ওই ধারটা মরিচঝাপি। আপনাদের এই 15 দিন জঙ্গলের মাঝে এইভাবে ছিলেন, তাহলে বাঘের দেখা তো হয়ে গেছে? বাঘ, হরিণ, শুয়োর, তারপরে বানর, বিভিন্ন প্রাণী। আপনারা থাকেন কোথায়, মানে রাত্রেও কি ওই কাজ করেন না? নৌকা সই করা আছে, মানে ওর ভিতরে সরু সরু যে খালগুলো আছে, খাড়ি মতো, ওর মধ্যে নৌকা নিয়ে চলে যান? ওই খালিতে আবার থাকি নৌকো নিয়ে। আর রাত্রে যদি বাঘের আক্রমণ ঘটে তখন? এমন কখনো হয়নি? হনুমান মানে বাবলি থাকে, মানে নৌকো ব্যাডে, মানে ইয়ে করা থাকে, নৌকো বন্ধ করা থাকে, নৌকোয় কোনো জীব উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে আপনারা এটা মনে হয় ওই যে বনবিবি থান আছে, এইগুলো পূজা টুজা করে মনে হয় ওই কাজে আপনারা করেন সেই মতো আর কি। এর থেকে আপনাদের ওই বিশ্বাস যে এইটা করলে হয়তো ওখানে আর বাঘ বা অন্য কোনো ভয়ঙ্কর জীবজন্তু আসবে না। আমাদের শহরের চেয়ে জঙ্গল অনেক ভালো, তাই? আমার কাছে ভালো। তো বন্ধুরা, জঙ্গলের মাঝে থাকা, আমি তো ভাবতেই এখান থেকে ভাবি যে ওই জঙ্গলের ভিতরটা কেমন, মানে ওই যে বৃহৎ জঙ্গল এরিয়া, কত দূরে চলে গেছেন তো, তাই তো? ভিতরে গাড়াল শুনেছেন তো, গাড়ালটার পর দিয়ে। আর এই মধুর যে মৌমাছির চাক, এগুলো কোন গাছে থাকে বেসিক্যালি, কোন গাছে থাকে? ওই বান গাছে থাকে, কেবড়া গাছে থাকে, গর্জন গাছে থাকে। ওর ভিতরে তো গোলপাতা, হেতাল সব গাছ তো আছে না? সব গাছ। আপনার মধুটা ভাঙেন কিভাবে আপনি? মুখে টুকে কি সব পরে কভার টাভার পরেন? কিছুই পারেন না? কামড় দেয় না মৌমাছি? হয়তো ওই পোকায় তাড়িয়ে নদীতে ফেলে অনেক সময়। হ্যাঁ, পোকায় এমন মানে রাগ, সূর্যমুখী চাক বলে সেগুলো, সূর্যমুখী যে চাকগুলো, সে পোকার রাগ বেশি, ও তাড়িয়ে নদীতে ফেলে। আচ্ছা, যাক, তাহলে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতাও আছে। এখন তাহলে আবার কবে যাবেন? আবার এখন মধু ভাঙা চলবে? আবার মধু সিজন আসলে যাবো। তার ফলে যদি এখানে কাঁকড়া মারতে যেতে হয়, অনেক সময় এই হচ্ছে ফরেস্টার সঙ্গে বুলিয়ে দুটো কেওড়া ভাঙতে যেতে হয়। ও ভিতরেও যান কেওড়া ভাঙতে? না, এইগুলো আর কাঁকড়া মারতে কি ওই জঙ্গলে যান, ঘন জঙ্গলে? ভিতরে, হ্যাঁ, বড় বড় দোন আছে, দোন ফেলা হয় খালতে খালতে। তাহলে এটাই হচ্ছে আপনার কাজ, মধু ভাঙা আর কাঁকড়া, তাই তো? আইলে সে সময় ফরেস্টার পাওয়া যায়। এখন কোথায় গিয়েছিলেন?
এখন এপারে জাল দেওয়া আছে, এই জাল এই যে বাঁশ এই বাঁশ মারা ওখানে জাল আছে ওই ইটির তলায়। হ্যাঁ ওই জাল ওখান থেকে ঘুরিয়ে ওই যেটি ঘাট দিয়ে তাই, মানে জোয়ার হবে তখন ওই জালে ওই ভেসে উঠবে না? না সেটা টাইনে তুলে নেবো। টেনে তুলে নেবেন, মাছ বাঁধবে? হ্যাঁ এই নৌকো নেট জাল, নেট দেবো। ওতে কি মাছ বাঁধবে? ও ভেটকি, দাঁড়িয়ে, পায়রা, চিংড়ি। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে বন্ধুরা এই জাল এই যে নৌকার পাই দিয়ে আছে না, হ্যাঁ, নৌকার পাই দিয়ে, এটা কি জাল বলে কাকা? এটা চরপাটা। এখান থেকে চরপাটা জাল ফেলা আছে বহু দূর জুড়ে, এই যে জঙ্গলের 2000 মাঝখান দিয়ে 2000 হাত। 2000 তো 2000 হাত জাল এইভাবে পেতে রেখেছে। এইটাতে জোয়ারের সময় মাছ বাঁধবে, বিভিন্ন যে নোনা জলের মাছ, ভেটকি, পার্শে, দাঁতনে, এই সমস্ত মাছ, তাই না? ভোলা মাছ বাদে, ভোলা মাছ, এই সমস্ত মাছগুলো বাঁধবে। বাঁধবে না, মাছটা বাঁধবে না। বাঁধবে না? জালটা যে সময় জল হয়তো ওই গাছের মাথায় উঠে গেল, হ্যাঁ, সে সময় জালটা টানি তুললে না। আচ্ছা। আবার যে সময় ভাটা নেমে গেল, জলটা একদম নেমে গেল, মাছটা ওই জালে গায়ে আটকে থাকবে। ও ফুটে নেবো। বুঝতে পেরেছি, মানে ওই জোয়ারের সময় মাছটা আসবে জোয়ারের সময়, আর ভাটার সময় জলটা যখন নেমে যাবে আপনারা তখন খুঁটে নেবেন। বেশ, বুঝতে পারলাম। তো এইরকম হচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবন। আর এইটা হচ্ছে হেমনগর, যেটা হচ্ছে একেবারে যে সুন্দরবনের পূর্ব সাইডের যে ভূভাগ, মানে ভূল্যান্ড, এখান থেকে এই দিকটা গেলে আর কোনো বসতি বাড়ি কিছুই তো নেই, এটাই তো শেষ। এরপরে তো পুরোটাই এবার জঙ্গল, সুন্দরবন। ইংরেজ আমলের যে সময়, ইংরেজ আমলে বাড়ি ঘর তো জঙ্গল আছে। আছে জঙ্গলের মাঝে বাড়ি আছে? হ্যাঁ আছে, এরা বড় বড় ঘরের পোঁতা দিয়েছে, ইট টিট পুড়ে দিয়েছে, কলসি মাঠে কলসি টলসি পুড়ে দিয়েছে। একদিন আপনাদের সাথে গিয়ে দেখলে হয়। টাকা আছে। হ্যাঁ, যেতে পারবে না। তাহলে ওর ভিতরে সেই প্রাচীন কালের ঘর বাড়ি বসতি, তার যে ধ্বংসাবশেষ, হ্যাঁ। মানে ভাঙা চোরা ঘর বাড়ি সব আছে, তাই না? তখন তো জঙ্গল ছিল না ঘন, তখন মানুষ বাস করত। আর এক সময় তো শরণার্থীরাও এসে বাস করেছিল, এটা তো জানেন এই কাহিনী, শরণার্থীদের বাস। এখন সেই জায়গাটা, বসবাসের জায়গা এখন কি অবস্থা হয়ে আছে, তাই না? একেবারে ঘন জঙ্গল, পুরো মনে হয় যেন মানুষের, এই আপনারা যান তাই, নাই তো কোনো মানুষের পায়ে ছাপ পড়বে না ওর মধ্যে। আর একটা সাপ, বিশাল বড় বড় সাপ। সাপ, সেও তো বিষধর সাপ সব। বৌদি বলে এরকম মানে যায় বলে। তাই হ্যাঁ আপনিও যান জঙ্গলের মাঝে? বিষধর সাপ, তাহলে তো আপনাদের ওটাও তো ভীষণ ভয় সাপের। তবু মার খামার তো, মার নাম যদি ঠিক মতো চলা যায়, হ্যাঁ। মার তো আঘাত পারবে না। বেশ। আর এই জঙ্গলে গিলি সময় বাড়িরও বাচ্চা কাছে অনেক কিছু থাকে, তাই সেগুলো যদি বাড়ি ঠিক মতো কাছে করে, অনেক নিয়ম কানুন কিছু মেনে চলতে হয়, তাই তো? বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে এই জঙ্গলে যখন এই কাকারা যায়, তখন ওনাদেরও যেমন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। মানে বনবিবির যে থান আছে এর ভিতরে জঙ্গলে, এটা আপনারা অনেকে শুনে থাকবেন। সেই বনবিবির থানে কাকারা পুজো করে তারপরে কাজ শুরু করেন। আর এই কাকিমারা যারা বাড়িতে থাকেন, মানে এই পরিবারের লোকজন, তাদেরও বাড়িতে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যেটা কাকিমা বলছিলেন, আপনারা শুনলেন। তো এইভাবেই জীবন জীবিকা চলে যাচ্ছে, তাই তো? এইভাবেই এখানকার মানুষদের জীবন জীবিকা চলে যাচ্ছে। আর কাকা বাড়ি ফিরলেন কবে তাহলে জঙ্গল থেকে? আমরা ওদের আমরা মহলে কবে তারিখ পড়তে হবে না? হ্যাঁ বৈশাখ মাসে বোধহয় 2 তারিখ না 3 তারিখ, আচ্ছা আচ্ছা, 5 তারিখ। তাহলে ওই বৈশাখের 5 তারিখ ছেড়েছে, আমরা ওখান থেকে বৈশাখ মাসের মাঝামাঝি থেকে চলে এসছেন, তাই তো? বেশ। এবার ওতে ফরেস্টার কিছু মজুর আমার দিতে হয়, আর সব মজুর গ্রামে নিয়ে বিক্রি করি। ফরেস্ট অফিসারদের দিতে হয় কিছু না? ওরা সে টাকা দেবো, আচ্ছা আচ্ছা, ওদের নিয়ম আছে। হ্যাঁ হ্যাঁ। তবে এই গ্রামের চেয়ে ওখানে একটু ওরা দাম কম। এটা আছে এই জঙ্গলের মধ্যেও? ভিতরেও আছে, ভিতরেও আছে না ফরেস্ট অফিস? তারা তো থাকে ওইভাবে। তা তাদের কি চারিদিকে সব জাল টাল দিয়ে ঘেরা? আর সব বিল্ডিং করে। ওনাদের সেফ আছে, অসুবিধা হয় না? না, ওইদিকে আমি বাগনার ফরেস্ট অফিসটা দেখেছি, কুমিরমারির ওখান থেকে ওটা দেখেছি, কিন্তু এই দিকের এই দিকে যায়। ভিতরে আছে, অনেক ভিতরে অফিস আছে। ও এইভাবেই না? আচ্ছা তাহলে আমরা, ঠিক আছে, বেশ, ভালো থাকুন তাহলে। ভালো লাগলো কথা বলে। জিনিস আপনাদের দেখাই, এখানে দেখুন এই যে কিছু মূল বা শিকড় এরকম সোজা উপরের দিকে উঠে গেছে। এই মূলগুলোকে বলে শ্বাসমূল। এই শ্বাসমূল বলার কারণ হলো এই গাছগুলো দিয়ে মানে এই গাছের শ্বসন কার্য চলার জন্য
এই যে শ্বাসমূলগুলো কাজে লাগে। মানে জলের নিচে সব সময় থাকে বলে গাছের বেশিরভাগ সময় তো জলের নিচে থাকে, যে কারণে এই মূলগুলো উপরের দিকে জল বা মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, যাতে গাছ সহজেই তাদের শ্বসন কার্য চালাতে পারে। তা না হলে কিন্তু এই গাছগুলো বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যেত বা বেঁচে থাকতে পারতো না। তো সুন্দরবনের এই সমস্ত গাছের 3 ধরনের মূল দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে শ্বাসমূল, এছাড়া ঠেসমূল দেখা যায় এবং অধিমূল দেখা যায়। তো এখানে যা দেখতে পাচ্ছি সব শ্বাসমূল, ওদিকেও দেখা যাচ্ছে শ্বাসমূল। এই যে দেখুন এরকম এই যে মাটি কাদা ভেদ করে উপরে চলে এসছে সব শ্বাসমূলগুলো।